এই যে কৃষি যে সবচেয়ে বড় অংশীজন, আমাদের 44% মানুষ যে কৃষিতে নিযুক্ত। আমার জিডিপিতে 13% হতে পারে, কিন্তু 44% জনসম্পৃক্তি, আমার কর্মসংস্থান কৃষিতে। এই জায়গাটা যদি আমরা ভুলে যাই, তাহলে আমি যতই অন্তর্ভুক্তিমূলক বলি, আমি গণতন্ত্রায়ন বলি, আমি মানবিক বলি, আমার পক্ষে সেই ছাপটা রাখা সম্ভব হয় না। আমি কৃষক এমন একটি সামাজিক বর্গ যাদের 40 বছর আগেও সমাজে সাংঘাতিক রকমের একটা সম্মানজনক অবস্থা ছিল। এই অবস্থানটা কিন্তু এখন ক্ষয়িষ্ণু বা বলা চলে একেবারেই নেই। কৃষক কিন্তু এখন শুধুমাত্র কৃষি করে না, কখনো কখনো দরিদ্র কৃষক, অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডদের কথা আলাদা, কিন্তু দরিদ্র কৃষক, উনি ইটভাটায় কাজ করছেন, উনি রিক্সা চালাচ্ছেন, উনি অন্যান্য খামারি হচ্ছেন। ফলে এই যে কৃষক একটি বর্গ হিসেবে যে শ্রদ্ধার জায়গাটা ছিল, এটা আমরা ওই বিভিন্ন কারণে নষ্ট হয়েছে। আসলে আমার কৃষি 13%ই কন্ট্রিবিউট করে, কিন্তু এই কৃষিটা যদি নিজের ঘরে উৎপাদন না করি, তাহলে আমি এই যে বিভিন্ন ধরনের প্রতিকূলতা, চ্যালেঞ্জ বলছি, সেটা মোকাবেলা করা আমার সম্ভব হতো না। আমার বোরোটা হয়, আমার আমনটা হয় বলেই আমি দাঁড়িয়ে থাকি। আমার ডিমটা হয়, আমার তেলাপিয়া মাছটা হয়, ইলিশ মাছ কিনতে পারি না, কিন্তু তেলাপিয়া বা পাঙ্গাসটা হয় বলেই মানুষ এখনো পর্যন্ত এই চাষের মাছগুলো খেয়ে তাদের যে নিউট্রিশন, এইটুকু বজায় রাখে। এইটুকু অ্যাপ্রিসিয়েশন, এইটুকু অ্যাকনলেজমেন্ট, এইটুকু ভেতর থেকে সম্মান জানানো উৎপাদকদের জন্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভ্যালু চেইন ম্যাপিং দিয়ে শুরু করেছেন। এইটার একেবারেই অনুপস্থিতিতে বাজেটের মধ্যে আমরা মনে করি যে এই পুরো ভ্যালু চেইনে যারা কাজ করেন, আমাদের এই যে কোট আনকোট মধ্যস্বত্বভোগী বলেন, যাই বলেন, এনারা কিন্তু একটা ঝুঁকি নেন, ঝুঁকি নিয়ে এই উৎপাদনগুলোকে বাজারে নিয়ে আসেন আমাদের জন্য। এই ঝুঁকিটাকে স্বীকার করা, এবং এই ঝুঁকিগুলোর মধ্যে যে চাঁদাবাজিও একটা ঝুঁকি, সেই চাঁদাবাজিটাকে প্রতিহত করবার যে বিষয়গুলোর সমেতই স্বীকার করতে হবে যে ভ্যালু চেইনটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আন্ডারলাইং মানে ফ্যাক্ট বা অনুমিতি যদি আমি বলি, নির্লোভ এবং নির্মোহ, এই দুটো ভাবে যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা কিছু জিনিস আজকের এখান থেকে নিতে পারবো। আমি আজকের আলোচনাগুলোকে খুবই সংক্ষেপে একটু ফোকাস করে যদি বলতে চাই আমার মতো করে, যেইটা আলোচনায় আসেনি সেটা হচ্ছে সৌর বিদ্যুতের সেচ। সৌর বিদ্যুতের পুরো ভ্যালু চেইনে, বিশেষ করে ইম্পোর্টের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে আমার এই যে সেচ, সৌর বিদ্যুতের এগুলো ব্যক্তি খাতের সৌর বিদ্যুতের উদ্যোক্তা হিসেবে করবে, উৎসাহিত করবে। কৃষক যিনি সেচ দেন, এই কৃষক আমাদের বিজনেস মডেল হবার সাপেক্ষে, এই কৃষক যদি একটা কমান্ড এরিয়ায় তিনি যদি এই সৌরসেচের ব্যবস্থাপনা করতে পারেন সমবায়ের ভিত্তিতে বা কালেকটিভ এফোর্টে, যেভাবেই হোক না কেন, এবং একটা কমান্ড এরিয়ায় বাড়ির পাইপলাইনের মাধ্যমে ওনারা যদি এই সেচটা দিতে পারেন, তাহলে আমি যদি ম্যাক্রো ইকোনমি বলি, তাহলে আমরা আমাদের যে এনার্জির যে ইনসিকিউরিটি আছে, আমাদের ডিজেলের 60% খরচ হয় সেচে, এই যে ইনসিকিউরিটি, এই ইনসিকিউরিটি থেকে নিজেদের সেচ ব্যবস্থার উপরে দাঁড়াতে পারবো। এটা একটা খুবই ভালো দিক। এখন আমি ম্যাক্রো থেকে যদি মাইক্রোতে যাই, তাহলে আমার কৃষকের জন্য কি আছে? কৃষকের জন্য প্রথমেই বলেছি, সেই বিজনেস মডেলটা তৈরি করতে হবে। বক্তারা বলেছেন যে শুল্ক ছাড়ই কিন্তু ব্যক্তি পর্যায়ে যে ব্যক্তি উদ্যোক্তাকে দেয়, স্বস্তি দেয়, এমনটা নাও হতে পারে। তাহলে আমার বিজনেস মডেল, সে ইডকলই হোক বা অন্য যারাই এই কাজগুলো করে থাকবেন, মডেলটা এমন হতে হবে যেন তিনি উৎপাদন করে, যদি কোনো লোনও করে থাকেন এই সৌরসেচ কিনবার জন্য, তাহলে তিনি
এই লোনটা যাতে সহজে ফেরত দিতে পারেন, সেই মডেলটা আমার তৈরি করতে হবে। আরেকটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে সেটা নীতি, সেটা হচ্ছে আমার যদি সারা বছর তো সেচের প্রয়োজন থাকবে না, কিন্তু এই সেচটা, এই যে বিদ্যুৎ উৎপাদন হবে সেটা আমি গ্রিডে দিতে পারবো। অর্থাৎ আমরা ভুলে যেটা যাই যে কর্মসংস্থানের বিচারে কৃষি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ প্রাইভেট সেক্টর, এবং এই কৃষকদের ব্যক্তি উদ্যোগে সৌর সেচ উদ্যোক্তা হিসেবে এখন আবির্ভূত হবার একটা সুযোগ তৈরি হয়েছে।